সিনেমা বাদ দিয়ে বাকি যে সমস্ত বিষয় নিয়ে পলিটিক্স চলে আর কি, সিনেমা তো এখানে প্রায়োরিটি দেওয়া হয় না, তো সেগুলোর বিরুদ্ধে যে লড়াই সেটা বরাবরই, তাই সেইটা কোথাও আমার জীবনে আমি প্রভাব ফেলতে দেবো না, কারণ আমি ওটা সব থেকে বেশি ঘৃণা করি। আমাকে দুটো ভিন্ন পার্টি থেকে ভোটের প্রস্তাব এসছে আমার কাছে বিভিন্ন সময়, আমি খুব সবিনয়ে না জানিয়েছি। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, এটা আমরা সবসময় শুনেছি। তো প্রেমে মোটামুটি রাজেশ কী করতে চলেছেন রসনাই ধারাবাহিকে সেটা কিছুটা আপনারা দেখতে পেরেছেন, এরপর খেলা আরও শুরু হবে। তো তাই তো দাদা, মানে প্রেমের আজ পর্যন্ত টেলিভিশনে বরাবর আমি প্রেমের জন্যই যুদ্ধ করেছি আর কি, তো এবারও তার ব্যতিক্রম নয়, প্রেমের জন্য যুদ্ধ এবং নায়িকার মন পাওয়ার চেষ্টা। কিন্তু রাজেশ যেহেতু একটু মাফিয়া গোছের লোক এবং তার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে বেনারসে এবং সে নিজেকে ক্ষমতাশালী মনে করে, ফলে তার কথাবার্তা আদব কায়দা উত্তরপ্রদেশের মানুষদের যেরকম হয় আর কি, একটু রাফ। আমরা খুব একটা বাঙালিরা খুব একটা পছন্দ করি না এই ধরনের পুরুষদের, তো সেই ধরনের একজন টক্সিক পুরুষ আর কি। এবার সে একটি মেয়ের প্রেমে পড়েছে, সে আবার তাকে পছন্দ করে না, খুব স্বাভাবিকভাবেই তাকে ছিনিয়ে নেওয়ার একটা প্রবণতা প্রবল রকমের রয়েছে, কেড়ে নেওয়ার প্রবণতা রয়েছে। তারপর তার হাতছাড়া হয়ে গেলে সে কি করতে পারে সেটাই রোশনের আগামী দিনের এপিসোডগুলো আর কি। মানে আমি তার প্রেমে পড়েছি মানে সে আমার এরকম একটা মানুষ, তাই তো? এবং হ্যাঁ, একদম একদম, যে টক্সিক ম্যাসকুলিনিটি নিয়ে কথা হয়, সিনেমা নিয়ে কথা হয় টক্সিক ম্যাসকুলিনিটির, সেই ধরনের বিষয়কেই রিপ্রেজেন্ট করে এই চরিত্রটা। অ্যাপারেন্টলি বাইরে ভালো করছে, কিন্তু এই চরিত্রটা খল দিকও আছে, কারণ টক্সিক ম্যাসকুলিন চরিত্রর ক্ষেত্রে তারা বাইরে কোনো প্রিটেনশন রাখে না, তারা ওপেনলি যেটা করে ওপেনলি করে আর কি। এর আবার একটু খল দিকও আছে, বাইরের যেহেতু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স রয়েছে, পলিটিক্যালি সে এখানে মন্ত্রিত্ব চায় ইত্যাদি ইত্যাদি ব্যাপার রয়েছে, সে আবার বাইরে দেখায় যে সে আসলে ভালো করতে চাইছে, কিন্তু ভেতরে ভেতরে তার ওই টক্সিক বিষয়টা তার ভেতরে রয়েছে। এবং তার জন্য নায়িকাকে পাওয়ার জন্য যা যা করা প্রয়োজন, এখানে নায়িকার চরিত্র করছে অনুষ্কাকে পাওয়ার জন্য যা যা করা প্রয়োজন তা সে তাই করবে। মানে দেখছো দাড়ি ফাড়ি রেখেছি ওই জন্য এই চরিত্রটার জন্য। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এখনো এই ধরনের চরিত্রকে পুরুষত্ব, মানে এই ধরনের মানুষদের পুরুষত্ব দেখানোর ব্যাপারটা বলা, এটা তুমি কিভাবে দেখো? আমি জানি সাপোর্ট করো না, কিন্তু এটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে এবং দেখো আদায় করে নিতে হবে, মানে মানুষের প্রবৃত্তি আদিম এবং মানুষও তো একটা জানোয়ার, মানে পশু আর কি যাকে বলে আর কি, অন্যান্য পশুদের মতোই। ফলে সে বাইরে যতই চাকচিক্য রাখুক না কেন, সভ্যতার ভড়ংবাজি করুক না কেন, সে কিন্তু ভেতরে ভেতরে আদপে এটাই চাইছে, সেটা পুরুষ মহিলা নির্বিশেষে, যে আমি যেটা চাই সেটা যেভাবে আমায় পেতে হবে। কেউ কেউ তার সভ্যতা কিংবা ছোটোবেলা থেকে শিক্ষার আড়ালে সেটাকে লুকিয়ে ফেলতে পারছে, কেউ কেউ পারছে না, এটুকুই পার্থক্য, এর বাইরে কিন্তু পার্থক্য নেই। আমরা সবাই এক। ওই অ্যানিমেল বলে ছবিতে একটা সংলাপ ছিল যে আগেকার দিনে যারা দুর্বল পুরুষ ছিলেন তারাও তো মহিলাদের সঙ্গ চাইতেন, কিন্তু মহিলারা সবল পুরুষদের প্রতি আকর্ষিত হতেন। তারপরে সেই দুর্বল পুরুষরা কবিতা লিখতে শুরু করলেন মেয়েদের আকর্ষিত করবার জন্য, যাতে সবল পুরুষদের তারা একটা কোথাও হারাতে পারেন। তো বেসিক্যালি এটা ওই গায়ের জোরেরই খেলা, যেরকম অ্যানিমেল কিংডমে হয়, দুটো সিংহর মধ্যে লড়াই হয় একটি সিংহীর দলের জন্য, ঠিক আমার মনে হয় মানুষদের ক্ষেত্রেও তাই। কিন্তু আমরা যেহেতু একটা সোসাইটি তৈরি করেছি এবং তার কিছু নিয়ম কানুন তৈরি করেছি, তার জন্য বাকিটা আড়াল করে রাখি। বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মানুষের ওটাই আদিম সত্তা, যে সে যেটা চাইছে সেটাকে সে পেতে চায় আর কি। এতে ভালো মন্দ বলার ক্ষেত্রে আমি একজন সচেতন মানুষ হিসেবে নিশ্চয়ই এটাকে সাপোর্ট করবো না, যেটা তুমি বললে, কারণ আমি নিজেকে একজন শিক্ষিত এবং সচেতন মানুষ মনে করি। কিন্তু আসলে সত্যি ওটাই, আর সত্যের কোনো ভালো মন্দের বিচার হয় না। ক্ষমতা সবাইকেই করাপ্ট করে আমার মনে হয়, এবং অধিকাংশ মানুষই করাপ্ট হন ক্ষমতায় থাকলে। তো আমার মনে হয় যে কোনো মানুষ যখন সে ক্ষমতা পায় একটা মহিলার ওপর জোর খাটাবার, একটা মহিলাকে ইউজ করবার, তখন সে বোধহয় তার অধিকাংশ মানুষ সেই ক্ষমতাটা প্রয়োগ করে, সচেতন কিংবা অবচেতনে। যেহেতু গায়ের জোর সেই পুরুষটির বেশি আর কি। মহিলার যদি গায়ের জোর বেশি হতো মহিলা তা উল্টোটা করতেন, মানে যেরকমভাবে আমরা শুনি যে পুরুষরা মহিলাদের উপর টর্চার করছেন, ফিজিক্যালি মারধর করছেন, তেমন এরকম ঘটনাও তো হয় যেখানে দুর্বল পুরুষ সেখানে মহিলা মারধর করছেন। তার মানে বোঝা যাচ্ছে যে ক্ষমতায় যে থাকবে সেই রাবণ হচ্ছে আর কি। তুমি এই মানে আমি বলছি তবুও, যেহেতু তুমি এই ক্ষমতার জায়গাতেই আছো খুব ভালোভাবে, সেখানে নিজের ওপর সেই ক্ষমতায় কতটা আর কি বলবো, মানে কতটা তোমাকে মানে কাবু করতে পারে কি মনে হয়? পরিচালক হোক, অভিনেতা হোক, কতটা কাবু করতে পারে নাকি? প্রথমত আমি জানি রাখি যে আমি কোনো ক্ষমতায় নেই, হ্যাঁ, মানে আমি কোনো জগৎটায় আছি। আমি তোমায় সেটাতেই বলছি যে
এটা না একটা ধারণা, ক্ষমতা একটা ধারণা, সেটাকে আমরা আমাদের মাথার মধ্যে তৈরি করি। যেমন ধরো তুমি তোমার বাড়িতে যিনি হাউস হেল্প যিনি আসেন, তার কাছে তুমি ক্ষমতাশালী ব্যক্তি। এরকম হয় যে আমরা হাউস হেল্প হয়তো দুদিন ছুটি নিল, না ও কেন ছুটি নেবে, এটা আমরা বলতে থাকি। অথচ আমরা একবারও ভাবি না যে আমরা যেখানে চাকরি করি সেখানেও 2 দিন ছুটি পেতে আমাদের ভালো লাগে, কিন্তু আমাদের হাউস হেল্প যদি একদিন ছুটি চায়, একদিনের জায়গায় 3 দিন ছুটি চায়, আমরা তখন রাগ করি যে বাড়ির কাজ কী হবে, এত ছুটি নিলে চলবে না, মাইনে থেকে টাকা কাটবে, সব বলতে থাকি। অথচ আমরা একবারও ভাবি না যে আমরাও আমাদের কাজের জায়গায় কিন্তু ওই ছুটিটাই চাই, আমরাও কোথাও গিয়ে ওই হাউস হেল্পটাই হয়ে যাই। তার মানে কিংবা ধরো যে সিকিউরিটি গার্ড সারাদিন গেটের সামনে দাঁড়ান, তিনি যদি একটু ঘুমিয়ে পড়েন, কিংবা তিনি যদি গেটটা টাইমে না খোলেন, তার উপর আমরা চোটপাট করি যে কেন, অথচ আমরাও কিন্তু আমাদের কাজের জায়গায় ঘুমিয়ে পড়ি। তুমি যখন এলে আমি অলমোস্ট ঘুমিয়ে পড়েছিলাম আর কি, তো তার জন্য কি কেউ আমাকে এসে বকছে না। তো আমি বলছি ক্ষমতা না ছোট ছোট জায়গাতে হয়, ক্ষমতা এই নয় যে একটা চেয়ার পেতে হবে। তো আমার ক্ষেত্রে আমি আসলে বিষয়গুলোকে আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি অন্যভাবে দেখি। আমি সবসময় স্ট্রাগল করছি আমার ভাবনা নিয়ে, আমার লেখালেখি নিয়ে, আমার সিনেমা নিয়ে স্ট্রাগল করছি, এবং আমি ভীষণ রকম দ্বন্দ্বে থাকি আর কি। বাইরে থেকে যতই আমার কথাবার্তা কনফিডেন্ট শোনাক না কেন, নিশ্চিন্ত শোনাক না কেন, আমি আসলে সবসময় সন্দেহ করি। আমি খুবই সন্দেহবাতিগ্রস্ত নিজের ব্যাপারে, অন্যের ব্যাপারে কম, কিন্তু নিজের ব্যাপারে খুবই সন্দেহবাতিগ্রস্ত, এবং নিজেকে প্রত্যেক মুহূর্তে আমি সন্দেহ করি। এবং সন্দীপনের কথা ধার করে বলতে পারি, আমি নিজের আন্তরিকতাকেও সন্দেহ করি আর কি। তো সেক্ষেত্রে আমি খুবই স্ট্রাগলার, এবং আমার কখনোই মনে হয় না যে আমি কখনো কোথাও ক্ষমতায় পৌঁছেছি। মানে আমি যখন আলমবাজার থেকে ধরো 3টে একটা অটো, তারপরে বাস, তারপরে মেট্রো, এবং তারপরে আবার অটো, এই এতগুলো পার করে কাঁধে একটা ব্যাগ নিয়ে শুটিং আসতাম একদম প্রাথমিক পর্যায়ে, তখনকার যে মানুষটা সে যেভাবে দেখতো সে এখনও সেভাবে দেখে। এখন হয়তো শুটিংয়ের সময় 4টে বেফাস কথা বলে ফেলে যে এইটা করলে আমি পারবো না, ওইটা হলে হবে না, তখনও বলে ফেলতাম অ্যাকচুয়ালি। তার জন্য আমাকে বাদও দেওয়া হয়েছে প্রজেক্ট থেকে। এখন বললে কেউ কিছু বলে না, এখন বললে লোকে মেনে নেয়, কিন্তু সেটা আমি অজান্তে করি। আমি যদি আমার ক্ষমতার অপপ্রয়োগ কখনো করে থাকি, সেটা আমার অজান্তে, সচেতনভাবে আমি চেষ্টা করি ক্ষমতার অপপ্রয়োগ না করতে। অর্থাৎ আমার সিনেমার ইউনিটের কথা বলতে পারি, আমার টিমে যে অবজারভার থাকে তারও ইকুয়াল রাইট থাকে আমার সিনেমাকে সমালোচনা করার এবং আমাকে চ্যালেঞ্জ করার। শুধু সিনেমার অবজারভার কেন, আমি বলছি যে অভিনেতা একটি দৃশ্যের একটি সংলাপ বলবেন, তার সাথেও যেহেতু রিহার্সাল হয়, তিনিও কিন্তু আমার সিনেমাকে চ্যালেঞ্জ করতে পারেন, তার খারাপ লাগা ভালো লাগা বলতে পারেন, এবং তিনি বলতে পারেন যে কী করলে আমার সিনেমাটা বেটার হবে। তো আমি সবসময় ইকুয়াল প্লেনটাতে থাকা বিশ্বাস করি, কিন্তু আমার কাজটা হচ্ছে ডিসিশন মেকারের, সবার ডিসিশন থেকে ছেঁকে নিয়ে আমার যেটা মনে হচ্ছে সেই সিদ্ধান্তটা নেওয়ার। আমি ওটাকে কাজ হিসেবে দেখি যে আমার কাজ সিদ্ধান্ত নেওয়ার, আমার জায়গায় অন্য কারোর কাজ হতে পারে সিদ্ধান্ত নেওয়ার, ডিরেক্টরের পোস্টার। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি সবার কথাই শোনার চেষ্টা করি ইকুয়ালি, এবং নিউট্রালি ভাবার চেষ্টা করি যে কোনটা বেশি ওয়ার্ক করবে। তুমি ক্ষমতা কারোর ওপর ক্ষমতা কাটবো, আচ্ছা, কারোর ওপর ক্ষমতা দেখিয়েছো সেটা বলছিলাম, যে তোমার ওপর আমি বলছি, যেহেতু তুমি এখন পরিচালক, অভিনেতা, দু ক্ষেত্রেই আরও অনেক বেশি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, আরও অনেক, সেটার হ্যাঁ, ক্ষমতার প্রচুর প্রভাব, এবং সেখান থেকেই মূলত লড়াই, এবং সেই জন্যই আমি ক্ষমতা প্রয়োগ করতে পারি। এটা একটা খুব ভালো পয়েন্ট তুমি বলেছো আর কি, আগের উত্তরটার থেকেও এই উত্তরটা যথাযথ আর কি। যে আমার ক্ষমতার বিরোধী হওয়ার মূল কারণ হচ্ছে, কারণ সেই ক্ষমতার দ্বারা যখন আমাকে পুট ডাউন করা হচ্ছে, কিংবা আমি আমার আশেপাশের মানুষদের দেখছি পুট ডাউন করা হচ্ছে, সে জাস্ট একটা ক্ষমতায় আছে বলে, আর বিশেষ কোনো কারণ নেই, সেইটা খুব যন্ত্রণাদায়ক। তাই আমি নিজে ওই ক্ষমতার দ্বারা কাউকে পুট ডাউন করতে চাই না, কারণ আমার মনে হয় যে ইনজাস্টিসটা আমার সাথে কিংবা আমার আশেপাশের মানুষদের সাথে হচ্ছে, সেটা পলিটিক্যাল দিক থেকে হতে পারে, সেটা একটা প্রডিউসারের তরফে হতে পারে, একটা ডিরেক্টরের তরফে হতে পারে, যে কারোর তরফে হতে পারে, সেইটা কিংবা একটা সিস্টেমের তরফে হতে পারে, সেইটা যে অন্যায়টা, যেটা আমি বিশ্বাস করছি যে আমার প্রতি অন্যায় হচ্ছে, কি আমার কাছের মানুষের প্রতি অন্যায় হচ্ছে, ঠিক ইকুয়ালি তোমার প্রতি অন্যায়, ক্যামেরার ওপারে যিনি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছেন তার প্রতি অন্যায়। তাই আমার মনে হয় যে সেইটা যেহেতু আমি নিজে বারবার টের পাই, প্রত্যেক মুহূর্তে আমাকে সিস্টেম টের পাইয়ে দেয় যে ক্ষমতা অন্য কারোর কাছে, এবং সেই ক্ষমতার বিরুদ্ধে আমার দীর্ঘদিনের লড়াই, সেটা কুকুরদের জন্য লড়াই থেকে শুরু করে মানুষের জন্য লড়াই, এবং সিনেমায় এই বিভিন্ন রকম সিনেমা বাদ দিয়ে বাকি যে সমস্ত বিষয় নিয়ে পলিটিক্স চলে আর কি, সিনেমা তো এখানে প্রায়োরিটি দেওয়া হয় না, তো সেগুলোর বিরুদ্ধে যে লড়াই সেটা বরাবরই। তাই সেইটা কোথাও আমার জীবনে আমি সব ফেলতে দেবো না, কারণ আমি ওটা সব থেকে বেশি ঘৃণা করি। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, সেটা অন্তত তুমি কখনো হবে না, এইটা আশা করা যায়। যে কারণ আমি লঙ্কাতে যাবই না, আমার তো কখনো সোনার প্রাসাদ হবেই না, কারণ আমাকে দুটো ভিন্ন পার্টি থেকে ভোটের প্রস্তাব এসছে আমার কাছে বিভিন্ন সময়, আমি খুব সবিনয়ে না জানিয়েছি,
কারণ আমার উদ্দেশ্য, আমি যদি পলিটিক্যাল একজন মানুষ হতাম, যদি পলিটিক্স করার উদ্দেশ্য হতো, তাহলে আমি সিনেমা অভিনয় ছেড়ে দিতাম এবং সিনেমা বানানোও ছেড়ে দিতাম। শুধুমাত্র অর্থ রোজগারের তাগিদে আমি তো পলিটিক্সে যাব না, তো আমি লঙ্কাতেই যাব না। আমার কোনো দিন ওই কী বলে বলো না, ওই সম্পত্তির যে ভাগটা, দুটো ভাগে সম্পত্তি হয় না এখন দেয়, ওই একটু আগে ফ্লোরে আলোচনা হচ্ছিল লিকুইড, যাই হোক, দু ভাগের সম্পত্তির ভাগটা নিয়ে কথা বলে। তো আমি বলছি ওরকম কোনো ঘোষিত সম্পত্তি, না ঘোষিত সম্পত্তি, এরকম কোনো দিন আমার অর্থ হবেই না। কারণ আমার মনে হয় বর্তমান পৃথিবীতে ক্ষমতার সব থেকে যেটা পিন পয়েন্ট করলে, ক্ষমতার কেন্দ্র হচ্ছে অর্থ, এবং আমি মনে হয় না কোনোদিন অর্থবান মানুষ হতে পারবো, সুতরাং ক্ষমতার কেন্দ্র আমি হতে পারবো না। চাও না, হতে পারবে, হতে চাও না। আমার ক্ষমতাই নেই, আমি কে চায় না? আমি বলছি, আমি প্রচুরবার ভেবেছি জানো তো, যে আজ যদি আমি মুকেশ আম্বানির ছেলে হতুম, কি আমি অমুক শিল্পপতির ছেলে হতুম, তাহলে আমি পৃথিবীটাকে কীভাবে দেখতুম, পৃথিবীটাকে কীভাবে তাকাতাম, আমি সিনেমাকে কি এইভাবেই দেখতাম। ভাবার চেষ্টা করেছি, ভেবেছি লাইফে কত কিছু আমার স্বাধীনতা চলে আসতো। এখন তো আমরা পরাধীন, আমি চাইলে বিকেলবেলা গিয়ে আমি আফ্রিকায় গিয়ে ঘুরে আসতে পারবো না। কত বিষয়ে পরাধীন, কুকুরদের জন্য কত কিছু করতে চাই, জীবজন্তুদের জন্য করতে চাই, পারছি না। অনেক ব্যাপারে পরাধীন, সেই সমস্ত স্বাধীনতা পেতাম, কিন্তু ওইটা যদি না আমি ভাগ্যক্রমে পেয়ে যাই, মানে যেটাকে বলে পৈতৃক সূত্রে যদি না পাই, সেটা অর্জন করার জন্য বর্তমান পৃথিবীতে যা যা করতে হয় সেইটাতে আমি রাজি নই আর কি। সেটা আমার ক্ষমতারও বাইরে। আমি ভেবেছি যদি এটা করা যেত, তো আমি পারবো না। মানে আমি দুর্নীতি করতে পারবো না, আমি ঘুষ নিতে পারবো না, এটা আমার রক্তের সমস্যা হতে পারে আর কি, আমি পারবো না। সমস্যা নয়, মানে এটা এখনকার সময় আর কি, এটা সমস্যা বলছি যে আমি ঘুষ নিতে পারবো, মানে কোন জায়গায় আমরা পৌঁছেছি সে যাই হোক। কিন্তু যেটা তুমি বলছিলে, আমার ধারাবাহিকেও একটু ফিরি, যেহেতু এখানে মেকআপ রুমে বসে আছি, তুমি যেহেতু বলছে যে নায়িকা হলো না, এটা কোথাও কি এর আগের ধারাবাহিকেও দেখেছি, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই কোথাও আক্ষেপ থাকে যে আর নায়িকার সঙ্গে প্রেমটা হয় না, এই চেষ্টাটাই করে যাবে না, এটা আক্ষেপ একেবারেই থাকে না। যেহেতু আমি সিনেমা বানানোর কাজও করি, তার জন্য যেহেতু একটা মস্ত সময়ের ইনভলভমেন্ট থাকে, ফলে টেলিভিশনে এবং অন্যান্য যে কোনো ফরম্যাটের অভিনয়ে আমি খুবই আগ্রহী এবং প্রচুর কাজ আমি অভিনয় করতে চাই। আমার কাছে সুযোগ খুব সামান্যই থাকে, কিন্তু তার মধ্যে যেটুকু সুযোগ থাকে, তার মধ্যে যেটা আমি হয়তো চুজ করে উঠতে পারলাম, সেই কাজটাতে এটা মেনে নিয়েই করা যে এখানে আমি পুরোপুরি থাকতে পারবো না। কারণ পুরোপুরি থাকতে হলে যে সময়টা দিতে পারতাম, নায়িকার সাথে প্রেম করতে হলে যতগুলো এপিসোড জুড়ে থাকতে হবে, তাহলে আর সিনেমার কাজটা বন্ধ হয়ে যাবে। তো দুটো কাজকে ভারসাম্য রাখার জন্য এটাই বেশ আর কি, যে নায়িকার জন্য আমি ঝাঁপাবো, নায়িকার সাথে হয়তো ওই প্রেম ভাব মতো হবে, সবই ঠিক হবে, কিন্তু ফাইনালি স্যাক্রিফাইস আমি করব। কিন্তু এখানে স্যাক্রিফাইস নয়, এখানে আমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবো এবং হেরে যাব বারবার। তো সেটাই গল্পের মজা আর কি, এবং সেটা নিয়ে কোনো আক্ষেপ নেই, বরং এটা একটা সচেতন সিদ্ধান্ত। সেটা তো আমরা জানি, কিন্তু এই সিদ্ধান্তটা নিয়ে আমি জিজ্ঞাসাও করছি, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার পোস্টও দিয়েছিলে, সেটা কি মানুষ খানিকটা ভুল বুঝে যে তখন পরিচালক হয়ে গেছো, সেক্ষেত্রে আবার সিরিয়ালে অভিনয় করবে কিনা এই প্রশ্নটা থেকে যায়? হ্যাঁ, কিছু মানুষজন তো ভাবছেনই। আমার পরিচিত, আমার কানে এসছে দু একজন আমার পরিচিত বন্ধু বান্ধব, কাছের বলে যারা পরিচিত আর কি, তো তারা এরকম বলে টলে বেড়াচ্ছেন আর কি। তো এই বিষয়টা এরকম নয় একেবারেই। অভিনয় আমার রুজি, অভিনয় আমাকে আমি বলে চিনতে শিখিয়েছে, এবং আমার সিনেমা বানানোর প্রাথমিক লক্ষ্য হলেও অভিনেতা সত্তাটা আমার প্রাথমিকভাবে আসে, কারণ আমি সিনেমা বানানো দিয়ে শুরু করিনি, আমি অভিনেতা হিসেবে শুরু করেছিলাম, এবং অভিনয় আমি কোনোদিনই ছাড়বো না, কারণ এটা আমার একটা ভালোবাসার জায়গা, এটা আমার একটা অংশ, অভিনেতা সত্তাটা। তো এবং আমি তো সিনেমা, সিরিয়াল, ওটিটি আমার কাছে সবই, আমার অভিনেতা সত্তার জন্য সবই আমার কাছে ফুলফিলিং। তো যে মাধ্যমে আমি সুযোগ পাবো সেই মাধ্যমেই অভিনয় চালাবো। তবে হ্যাঁ, আমি খুব সচেতন এই ব্যাপারে, আমার সাথে যারা কাজ করেন, যে কারণে চ্যানেল এবং যে প্রোডাকশন হাউসের সাথে আমি কাজ করি, ঘটনাচক্রে পরপর কাজই হয়, তার কারণ আমি তাদেরকে সত্যি কথাই বলি যে আমি এই সময়টা দিতে পারবো এবং এই সময়ের পর থেকে আমি ব্যস্ত হয়ে পড়বো। ফলে তারাও প্ল্যান করতে পারেন যে আমি প্রাথমিকভাবে বললাম হ্যাঁ করব, আমি লিড করব, আমি সময় দিতে পারবো বলে তাদের কখনোই বিপদে ফেলিনি আজ পর্যন্ত, কাউকেই ফেলিনি। সচেতনভাবে আমি যা করেছি আগে থেকে জানিয়ে করেছি, কারণ এখনও ঘটনাচক্রে আমার এটা সৌভাগ্য যে আমার কাছে দুটো চারটে অফার আসে যে মূল চরিত্র করবার, একদম এন্ড পেজ চরিত্র করবার, কিন্তু আমি তাদের জানাই যে আমার পক্ষে 6-8 মাস বাদের গ্যারেন্টি দেওয়া সম্ভব না। তারপরেও যদি টেলিভিশনের শোটা চলে, তখন যদি আমি 1.5-2 মাস সেইভাবে সময় না দিতে পারি, তখন তাদের পক্ষে চালানো কঠিন, এবং সেটা আমি তাদেরকে সবিনয়ে জানাই। সেই বিশ্বস্ততার জায়গাটা আমার মনে হয় প্রযোজকদের তরফে এবং আমার তরফে এবং চ্যানেলের তরফে তিনটেই রয়েছে আর কি। পারিয়া
দারুণ সাফল্য পারিয়ার, এই অভিনয় তো চলছেই। তো সেক্ষেত্রে কি বুঝছো আশেপাশে শত্রু সংখ্যা বাড়লো না বন্ধু সংখ্যা? মানে সত্যিকারের পিঠ চাপড়া প্রশংসা করার মানুষ বাড়লো, নাকি সামনে পিঠ চাপড়াচ্ছে পেছনে? দেখো, এই উত্তরটা না আমি ঠিক জানি না, কারণ এইটা নিয়ে আমি মাসখানেক আগে ভাবছিলাম যে এই যারা বলছে তারা কতটা সত্যি বলছে, কিংবা কি বলছে, কারা বলছে। কেউ কেউ তো অস্বীকারও করছে আর কি, যে অ্যাজ ইফ যেন পারিয়া বলে কোনো সিনেমাই হয়নি আর কি। তো আমি বুঝতে পারি, আমি মানে এখন আমি যেভাবে দেখছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমায় বলতে পারি আমি এগুলো নিয়ে খুব একটা ভাবছি না। তার কারণ একজন শিল্পী হিসেবে আমার কাজ বোধ হয় সিনেমা বানিয়ে যাওয়া। সেটা কখনো মানুষের ভালো লাগবে, কখনো মানুষের ভালো লাগবে না, এমন দিনও আসবে। তার জন্য নিজেকে প্রস্তুত করা, এবং এই যারা বলছে তাদের কাজ বলাই। আমার কাজটা বোধহয় শোনা নয়, আমার কাজটা সিনেমা বানানো এবং অভিনয় করা। তো আমি আমার সিনেমা বানাবো, আমি অভিনয় করব, এবং আমার যা যা বক্তব্য সেটা আড়ালে এবং প্রকাশ্যে একই সাথে বলবো। দু জায়গায় দুরকম কথা বলবো না। তাই যারা সামনে পিঠ চাপড়াচ্ছেন তাদেরকেও ধন্যবাদ, যারা সত্যিকারের ভালোবাসছেন, যারা সত্যিকারের বলছেন যে আমি তাদের কলিগ হিসেবে, তাদের সহকর্মী হিসেবে তাদের গর্বিত করতে পেরেছি, সেটা খুবই আনন্দের। মানে যখন ধরো যে ক্যামেরার কেয়ারটেকার, কিংবা ধরো যারা ক্যামেরার অ্যাসিস্ট্যান্ট, যাদের সাথে এতগুলো বছর ধরে আমি টেলিভিশনে কাজ করছি, তাদের সাথে যখন আবার ফ্লোরে দেখা হচ্ছে, তারা তখন পারিয়া নিয়ে কথা বলছে, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। কারণ সাধারণ মানুষ তো দেখেইছেন তাদের নিজেদের ইমোশনাল কানেক্টের জন্য, কিন্তু যখন আমার সহকর্মীরা, অর্থাৎ যারা আমার সাথে রেগুলার কাজ করেছে 10-12 বছর, তারা যখন আমার সাথে পারিয়ার জন্য এসে সেলফি তুলছে, এবং তারা টেকনিশিয়ান, যারা আমাকে বহু বছর ধরে চেনেন, আমার সাথে কাজও করেছেন, সেইটা আনন্দের। আমার মনে হয় তাদেরকে আমি সত্যি গর্বিত করতে পেরেছি যে একটা সিনেমা বানিয়ে, এবং আমি চেষ্টা করব উন্নত সিনেমা বানানোর আগামী দিনে আরও। সিনেমা হোক, সঙ্গে তোমার অভিনয়ও থাকুক। তোমার ছবিতে কবে তোমার অভিনয় দেখা যাবে সেটাও দর্শকেরা চান, সেটা বোধহয় পরে নাকি? আমি ভটভটির সময় করেছিলাম একটা চরিত্র ঘটনাচক্রে। হ্যাঁ, আসলে ওটা খুব কঠিন বিষয়, কারণ আমি দুটো বড় বড় শিল্পীরা করেছেন, মানে রাজ কাপুর থেকে শুরু করে ক্লিন্ট ইস্টউড অবধি সবাই করেছেন, কিন্তু আমাকে আসলে যখন আমি সিনেমা বানাই তখন একটা সিস্টেমের বিরুদ্ধে আমায় লড়তে হয় একরকম। মানে যে সিস্টেমে এখানে সিনেমা বানানো হয় কিংবা কাজ হয়, সেই সিস্টেমটা যেদিন সেট হয়ে যাবে, যেদিন আমি বলার আগে কিংবা আমি দেখার আগে দেখব যে আমার টিম এবং যে টিমটা নিয়ে আমি কাজ করছি তারা ওই জিনিসটা তৈরি করে ফেলেছে ফ্লোরে, যেটার জন্য আমাকে কিছু আর বাড়তি বলতে হচ্ছে না, সেই সেট আপটা যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ আমার অভিনয় করাটা একটু কঠিন। কারণ আমি ক্যামেরার ওই পাশ থেকে সরে গেলে এমন অনেক কিছু ঘটে যায়, ক্যামেরা মানে মনিটরের পাশ থেকে সরে গেলে এমন অনেক কিছু ঘটে যায় যেগুলো অনভিপ্রেত, যেটা আমার ছবির দরকার নেই, কিংবা সেটা ছবিতে বাড়তি সংযোজন করছে, কিংবা ছবিটাকে কমিয়ে দিচ্ছে। সেইটা আমি কোনোভাবে কম্প্রোমাইজড সিনেমা চাই না। কলকাতা শহরে প্রচুর ভালো পুরনো ভালো অভিনেতা এবং নতুন ভালো অভিনেতা প্রচুর রয়েছেন, যারা ভালো চরিত্রের সুযোগে রয়েছেন। আমি চাই যে আমার যে সিনেমার অভিনয়ের অতৃপ্তিটা তাদের মধ্যে দিয়ে পেতে আর কি। শেষ করবো, শেষে দর্শকদের কি বলবে? এটা তো খুব ভালো, মানে এই যে নতুনদের নিয়ে কাজ করা, এটা তো অবশ্যই ভালো, এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি তোমার ছবির ক্ষেত্রে। কিন্তু শেষে দর্শকদের কি বলবে তুমি অভিনেতা হিসেবে, এই মানে রসনাই নিয়ে? রসনাই আপনাদের গল্প, রোশনাই আপনাদের বাড়ির মেয়ের গল্প। রোশনাই স্টার জলসায় রাত্রি 8:30টায় দেখা যাচ্ছে। এখানে আমি একটি চরিত্র অভিনয় করছি, যে চরিত্রের নাম রাজেশ, এবং আমি জানি সেই চরিত্রটা হয়তো আপনারা পছন্দ করবেন না, এবং পছন্দ করবেন না বলেই রোশনাই দেখতে আপনাদের ভালো লাগবে, কেননা ভালো আর মন্দের দ্বন্দ্ব আমাদের সবসময় দেখতে ভালো লাগে। তো এখানে আমার সাথে অনুষ্কা আছে, শন আছে, অম্বরীশ আছে, দিগন্তদা আছে, ভরতদা আছে, আরও অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে যাদের সাথে আমি কাজ করছি এখানে। তো আপনারা দেখুন, আমার মনে হয় আপনারা উপভোগ করবেন। বাকি যেমন টেলিভিশন এত বছর ধরে দেখছেন, আমার অভিনয় দেখছেন, এখানে দেখুন আমি নতুনভাবে চরিত্রটা করবার চেষ্টা করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার অভিনয় সার্থক। আর সিনেমা নিয়ে এটাই বলার যে এবছর হয়তো একটা নতুন ছবি আমার আসবে, যেটা আগে শ্যুট করা, গোপনে মদ ছাড়ান, সেরকমই পরিকল্পনা, এবং আরও কিছু ভালো সুখবর হয়তো সামনেই আপনাদের দেবো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।